হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। প্রত্যেকবারের মতো ব্যাগপত্র গুছিয়ে আমরা আবারও বেরিয়ে পড়েছি আর দমদম এয়ারপোর্টে পৌঁছে গেছি। এবারে আমাদের টিমে রয়েছে 18 জন মতো। তো সবাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর আমরাও একটু বসে আছি, কারণ ফ্লাইটের সময় এখনও হয়নি। আমরা একটু আগে চলে এসেছি। আসলে যে সমস্ত প্রসেসিং থাকে, চেকিং টেকিং, সেই সমস্ত সব পর্ব হয়ে গেছে। তো এখন একটু বসে আছি, তারপর বেরোবো। নির্দিষ্ট সময়ে ফ্লাইট দিয়ে দিয়েছে। তো চলুন এবারে যাওয়া যাক। আমরা প্রথমে এখান থেকে যাব হচ্ছে দিল্লি, তারপর দিল্লি থেকে নেক্সট ফ্লাইট ধরে আমরা পৌঁছে যাব শ্রীনগর, তারপর সেখান থেকে যাব পেহেলগাঁও। আমরা কাশ্মীরে ঢুকবো পেহেলগাঁও দিয়ে। সাধারণত আমি ফ্লাইটে ওঠার পরেই ঘুমিয়ে পড়ি, কারণ আকাশে তো তেমন কিছু দেখার নেই, শুধু মেঘ মেঘ আর মেঘ। বাই রোড যখন আমরা যাই তখন রাস্তার দুই পাশে দোকানপাট, রাস্তার চারিদিকের ভিউ, অনেক কিছু দেখতে পাই। সেই জন্য রাস্তায় অনেক কিছু দেখার জন্যই মেনলি আমি জেগেই থাকি, কিন্তু ফ্লাইটে আমি সবসময় ঘুমিয়ে পড়ি। তবে এবারে দেখলাম এত অসাধারণ দৃশ্য জানলা দিয়ে দেখা যাচ্ছে যে আমি পুরো 2 ঘন্টা না 2.5 ঘন্টা রাস্তাটা পুরোটাই বাইরের দিকে তাকিয়ে থাকলাম। মানে এত সুন্দর দৃশ্য আমি বলতে গেলে কোনো দিনও দেখিনি। যাই হোক, আজকে পেহেলগাঁও পৌঁছাতে পৌঁছাতে আমাদের রাত হয়ে যাবে, কারণ গাড়ি করে অনেকটাই যেতে হবে। তাই আপনাদের সঙ্গে দেখা হবে কাল সকালে। এখন পরের দিনের সকাল। হোটেল থেকে বেরিয়ে চারিদিকটা দেখে মুগ্ধ হয়ে গেলাম। রাস্তা থেকে অনেকটা সিঁড়ি ভেঙে ওপরে উঠে তারপর হোটেলটা। অনেকটা উঁচুতে উঠতে হয়েছে, আর উঁচুতে হওয়ার ফলে হোটেলের থেকে চারিদিকের ভিউটাও খুব সুন্দর আমরা দেখতে পাচ্ছিলাম। এই হচ্ছে হোটেল, আর আমাদের রুমটাও আবার ওপরে। তো এই হচ্ছে চারিদিকের ভিউ। গুড মর্নিং। কাশ্মীরের প্রথম সকাল। কালকে তো অনেক রাত্রে ফিরলাম, প্রায় 10টা বেজে গেছিলো হোটেলে আসতে আসতে। আজকে হচ্ছে প্রথম দিন সকালবেলা। সকালে উঠেই দেখলাম ঝলমলে রোদ্দুর আর চারিদিকে পাহাড়ের মাঝখানে আমাদের হোটেলটা। এখন আমরা রয়েছি এই মুহূর্তে পেহেলগাঁওতে। এখন আমরা সাইট সিইং করতে বেরোবো। তো লেটস গো। দূরে পাহাড়ের মাথায় বরফ পড়ে সাদা হয়ে আছে, আর তার সামনে সবুজ পাহাড়, আর ওই দেখুন রাস্তা। ওইখানেই কিন্তু আমরা গাড়ি থেকে নেমেছি। তারপর অন্তত 50-60টা সিঁড়ি ভেঙে ওপরে উঠেছি, আমাদের হোটেলে। তো যাই হোক, আমরা কিন্তু রেডি হয়ে গেছি, আর বাকিরা এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। বাকিরা আসলে তারপর আমরা রওনা দিয়েছি। চারিদিকটা দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। এখন আমরা প্রথমেই যাব আরু ভ্যালি। পেহেলগাঁওতে আমরা একদিনই থাকব, কারণ পেহেলগাঁওতে যে 4টে না 5টা পয়েন্ট আছে সেটা একদিনই কভার করা যাবে। রাস্তাঘাট খুবই সুন্দর, একটু সরু সরু মনে হচ্ছে, কিন্তু রাস্তাঘাট খুবই সুন্দর। তো চলুন, আমরা প্রথমেই যাব আরু ভ্যালি, তারপর সেখান থেকে যাব হলো চন্দনবাড়ি। চন্দনবাড়িটা সম্বন্ধে আমার এই মুহূর্তে কিছু জানা নেই, আর আমি জিজ্ঞেস করাও হয়নি। তবে প্রথমে আরু ভ্যালিটা যাই, ওটা ঘোরার পরে তারপর জেনে শুনে আপনাদেরকে বলবো যে চন্দনবাড়ি সম্বন্ধে। ওই দেখুন, আমরা কিন্তু পৌঁছে গেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে আরু ভ্যালি। আমরা এসেছি এপ্রিলের ফার্স্ট উইকে। দেখুন রাস্তার দুদিকে বরফ পড়ে কেমন শক্ত হয়ে আছে। ভ্যালিটা কিন্তু খুব সুন্দর না? আরু কি জানো, আরু ভ্যালি। এইটা আরু ভ্যালি, এটা বেতাব ভ্যালি নয়।
এখন আমি চলে এসেছি আরু ভ্যালিতে, যেটা পেহেলগাঁওতেই রয়েছে। আর এখানে আমরা আধ ঘন্টা মাত্র থাকবো, তারপরে অন্য জায়গায় যাব। আরু ভ্যালিটা অপূর্ব সুন্দর, প্রচুর আমরা মানে স্টিল ফটো তুলেছি, প্রচুর, আর ভিডিও তো করেছি। এখন ফটো তোলার থেকেও বেশি আর কি সব জায়গাটা পুরো ঘুরবো। আমাদের বাকি পার্টিরা কোথায় গেল রে? দেখি তাদেরকে একটু তুলি। এটাই আরু ভ্যালির বেস্ট ভিউ। এবারে আমরা যাচ্ছি চন্দনবাড়ির উদ্দেশ্যে। আরু ভ্যালি থেকে চন্দনবাড়ি পর্যন্ত রাস্তার দুদিকটা পুরোটাই এরকম বরফে ঢাকা, মানে দুদিকের দৃশ্য অসাধারণ। চলুন ওখানে গিয়ে কী আছে সেটা দেখি। আমরা কিন্তু পৌঁছে গেছি, এখন গাড়ি থেকে নেমে পড়লাম। চারিদিকটা দেখে আমাদের তো ভীষণ ভালো লেগেছে। দেখুন কি সুন্দর, একদম বরফে ঢাকা, মানে বলতে গেলে বরফে ঢাকা উপত্যকা। আধ ঘন্টা আমাদেরকে টাইম দিয়েছে, 2:15 আসতে হবে। এটা হচ্ছে গাড়িতে উঠে খাবি। এইটা হচ্ছে চন্দনবাড়ি, তাই তো? এখান থেকেই অমরনাথ যাত্রা শুরু হয়। চন্দনবাড়ি, এখান থেকেই অমরনাথ যাত্রা শুরু হয়। এই ওই বাবাদের, হ্যাঁ ওই গাড়িতে আছে। একজনের খিদে পেয়েছে, মুড়ি দিয়ে আসি। তবে চারিদিকটা যে এত বরফ, এই অমরনাথ যাত্রার সময় কিন্তু এই বরফটা থাকে না, এটা এখন রয়েছে, একদম চারিদিকটা ঢাকা রয়েছে। আর ওই দেখুন, ঠিক বৈষ্ণোদেবী যাওয়ার সময় গেটটা যেমন থাকে, এখানেও কিন্তু সেই একই রকম। অমরনাথ যাবো না? নিশ্চয়ই যাবো, কোনো না কোনো দিন ঠিক যেতে পারবো। আজকে যেতে পারছি না তো কি হয়েছে, পরের বারে এসে যাব। অমরনাথের জন্যই আসবো, কত সুন্দর জায়গা। নেই নেই নেই। এখানে সবাই পায়রা নিয়ে ছবি তুলছে, ঘোড়ার পিঠে করে ছবি তুলছে। ওই তারাই এসে আমাকে ছবি তোলার জন্য ইনসিস্ট করছিল, তো তাদেরকেই আমি নেই বলে বারণ করলাম। ওদিকটা ঘুরে এবারে একেবারে চেকপোস্টের কাছে চলে এলাম। বৈষ্ণোদেবীতে যাওয়ার সময় চেকপোস্টটা ঠিক যেমন ছিল এখানেও ঠিক তেমনই, তবে এখানে কড়াকড়িটা আরও বেশি। শ্রী অমরনাথজি শ্রিং বোর্ড, ওয়েলকাম টু অমরনাথ যাত্রীস। আমি চেকপোস্টের ভেতর থেকে ঘুরে এলাম, মানে দেখে এলাম। এখন শুধু দেখেই চলে যাচ্ছি জায়গাটা। ভগবান যদি টানে তাহলে আমরা যেতে পারবো। এখন শুধু জায়গাটা দেখে গেলাম না, রাস্তাটা। তাকানো যাচ্ছে না অ্যাকচুয়ালি, বরফ এত। এবারে একটু খিদে পেয়েছে বুঝলি, একটু মুড়ি বিস্কুট খেতে হবে। মুড়ি আছে আমার কাছে, মুড়ি আর বিস্কুট আছে, অনেক অনেক বিস্কুট আছে, মুড়িও আছে। চল আমি এবারে মুড়ি আর বিস্কুট দিচ্ছি। ওরে বাবা, ক্যামেরা বন্ধ করতে হবে, খুব স্লিপারি। দূরে যে ভ্যালিটা দেখা যাচ্ছে এটাই সেই বিখ্যাত বেতাব ভ্যালি, মানে এখানেই বেতাব সিনেমার শুটিং হয়েছিল। আসলে এই জায়গাটার নাম কিন্তু একটা অন্য ছিল। যবে থেকে বেতাব সিনেমার শুটিং হয়েছে তারপর থেকেই এই জায়গাটার নাম নাকি বেতাব ভ্যালি হয়ে গেছে, মানে ট্যুরিস্টদের মুখে মুখেই জায়গাটার নাম বেতাব ভ্যালি হয়ে গেছে। আমি এখন বেতাব ভ্যালিকে পেছনে রেখে একটা সেলফি তোলার চেষ্টা করছি। অনেকটাই উঁচুতে দাঁড়িয়ে আছি আমি, তবুও চেষ্টা করলাম।
ওপর থেকে ভ্যালিটা যত সুন্দর লাগছে, নিচে নামলে আবার ততটা সুন্দর লাগবে না, কারণ এখন গাছে কোনো পাতা নেই, গাছগুলো কেমন শুকনো শুকনো মরা মরা লাগছে। আর তার চেয়েও বড় কথা, অনেকটা নিচে নেমে গিয়ে তারপর ওখানে পৌঁছাতে হবে, তো এতটা রাস্তা হেঁটে যাওয়ার কোনো মানেই হয় না। এখন চলে এলাম একটি বহু পুরনো শিব মন্দিরে। এখানে বোর্ডে লেখা আছে 11শো শতাব্দীতে এই মন্দির তৈরি হয়েছিল। আর এই মন্দিরের সবথেকে আশ্চর্যের বিষয় হলো, এই মন্দিরটা হচ্ছে শিব মন্দির, আর এখানে যিনি পুজো করেন তিনি একজন মুসলিম পুরোহিত। তো চলুন মন্দিরের ভেতরটা আগে গিয়ে দেখি। মন্দিরটা দেখে তো বোঝাই যাচ্ছে যে বহু বছরের পুরনো সেই পাথরের তৈরি মন্দির, এবং মানে চারিদিকটা কেমন যেন রং ওঠা মানে বোঝা যাচ্ছে আর কি পুরনো। আর এই দেখুন বাবা মহাদেব, ওপরে একটা কলসিও ঝোলানো রয়েছে, সব সময় জল পড়ছে। আর এই যে এইটা কি বলুন তো, এটা হচ্ছে ড্যাফোডিল। মন্দিরের পাশে এই ফুল গাছের ঝাড়টা দেখে ছুটতে চলে এলাম। বলুন তো এটা কি ফুল? এটাই সেই বিখ্যাত ড্যাফোডিল। ছোটোবেলায় ওয়ার্ডসওয়ার্থের কবিতায় কত পড়েছি এই ড্যাফোডিল ফুল সম্বন্ধে, যেটা স্কটল্যান্ডে যতদূর চোখ যায় দেখা যায় রাস্তার ধারে ধারে হয়ে থাকে। এখানে এসে আমি যে ড্যাফোডিল ফুলটা দেখতে পাবো, এটা আমি কোনো দিনও ভাবতে পারিনি। আমি আসলে ভাবতেই পারিনি যে আমি কোনো দিনও সচক্ষে ড্যাফোডিল দেখতে পারবো। আমার খুব ইচ্ছা করতো যখন ওই ছোটোবেলায় কবিতায় পড়তাম। তো আজকে দেখুন হঠাৎ করেই আমি দেখতে পেয়ে গেলাম। মন্দিরের চারিদিকের ভিউটা একটু দেখে নিলাম। এবারে আমরা এখান থেকে রওনা দেব, কারণ আরও একটা পয়েন্ট আমাদের এখনও বাকি আছে। যেহেতু আজকে একদিনই টাইম ছিল, সেই জন্যে আমরা আর কি একটু তাড়াহুড়ো করছি। আজকে আমরা প্রপার লাঞ্চও করিনি। মোটামুটি সবাই ড্রাই ফ্রুট চা ছিল, ওই মুড়ি বিস্কুট কলা এগুলোই খেয়ে কাটিয়ে দিলাম, কারণ আজকে আমাদেরকে পুরো পেহেলগাঁওটা দেখে শেষ করতে হবে। তো চলুন পরের পয়েন্টে যাওয়া যাক। চলো মন্দির দর্শন হয়ে গেছে। চলে এসেছি কাশ্মীরের বিখ্যাত নদী লিডার নদী। প্রচুর ভিড়, কারণ এটা সময়টাই তো এমন, প্রচুর টুরিস্ট। নদীর কাছে যাব এবারে। Deep within, here we go, but somehow I'm caught in the middle. নদীটা কত সুন্দর বল। হ্যাঁ, আরে টাকা রিকির একটা সিঙ্গেল ছবি তোলার চেষ্টা করছিলাম। আর এই দেখুন বুলা, রুমা আর ঋতু। আসলে এবারে সবাই কেমন ছড়িয়ে ছিটিয়ে ছবি তুলছে, কাউকেই আমি এক জায়গায় করতে পারলাম না। যে সবাই মিলে একটা গ্রুপ ফটো নেব, সে আর একবারও হলো না। দেখা যাক পরের দিন, পরের পয়েন্টে গিয়ে দেখা যাবে, কারণ পেহেলগাঁওতে আমাদের আজকেই লাস্ট, আর এটাই হচ্ছে আমাদের লাস্ট পয়েন্ট। রোদ্দুরটা চলে গেছে বলে খুব ঠান্ডা লাগছিল, তবুও আমরা ঠিক করলাম যে এখানে 1 ঘন্টা মতো থাকবো, কারণ এটাই হচ্ছে লাস্ট পয়েন্ট। এরপরে হোটেলে ফিরতে ফিরতে যদি একটু রাতও হয়ে যায় তাতেও কোনো ব্যাপার না। তো সেই জন্যে সবাই মোটামুটি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই দেখুন আই লাভ পেহেলগাঁও সেলফি পয়েন্ট। সবাই নিজের নিজের ছবি তুলতে এত ব্যস্ত যে কাউকেই পেলাম না যে একটা ফুল ছবি তুলব, মানে পেছনের পুরো ভিউটা নিয়ে ছবিটা তুলব। যার জন্য আমি নিজে নিজেই সেলফি তুলে নিলাম, কিন্তু একজন তুলে দিলে ছবিটা অনেক সুন্দর হয়। হোটেলে ফিরতে ফিরতে আমাদের প্রায় 7:30 মতো বেজে গেছে। আর এই হচ্ছে আমাদের হোটেলের রুম। বাইরে তো প্রচণ্ড ঠান্ডা, ঘরের ভেতরেও খুব ঠান্ডা। এক্ষুনি আমরা রুম হিটার চেয়ে পাঠালাম যে রুম হিটার ছাড়া কিছুতেই চলবে না। এই দেখুন টয়লেটটা
একদম নতুন এবং ঝকঝকে তকতকে হোটেলটা সত্যি। আর এই যে দেখুন, এই জায়গাটা পুরোটা কাচের। আমার তো দেখেই ভয় হচ্ছে যে এখান থেকে রাত্রির বেলা কত না জানি ঠান্ডা লাগবে। সব থেকে যেটা মজার জিনিস সেটা হচ্ছে এই যে এইটা পুরো দেওয়ালটা জুড়ে মানে জানলা, আর এটা খুললে সকালবেলা পুরো মানে ভিউটা দেখতে পাবো। তবে সেটা সকালবেলায়, এখন তো রাত অনেক, তো এখন আর হবে না, কাল সকালে দেখবো।